শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বর্তমান আশা করি তোমরা ভালো আছো এবং করোনা পরিস্থিতিতেও তোমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ বলে আশা রাখি। গত ক্লাসে তোমাদেরকে যে প্রথমে আমার পরিচয় দেই। আমার নাম অনুজিত রায়। আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। আমি তোমাদেরকে যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বৃত্ত বলে একটি অধ্যায় আছে। যে সে অধ্যায়টির উপপাদ্য 2 সম্পর্কে আমি আজকে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে যে উপপাদ্য 1 আলোচনা করা হয়েছে এবং উপপাদ্য 1-এর একটি বিপরীত প্রতিজ্ঞা আছে, সেটিও কিন্তু আলোচনা করা হয়েছে। এখন উপপাদ্য 1-এর যে বিপরীত প্রতিজ্ঞাটি সেটি কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে প্রমাণ আকারে নেই, কিন্তু তারপরেও আমি গত ক্লাসে সে সেটির প্রমাণ আমি কিভাবে করতে হয় সেটি আমি দেখিয়েছি। এবং এটি দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে উপপাদ্য 2 আমরা আলোচনা করব, যে সেই উপপাদ্য 2-এ সেই উপপাদ্য 1-এর বিপরীত প্রতিজ্ঞাটি কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে সবাই আজকে দেখি যে আজকে উপপাদ্য 2-এর আলোচিত বিষয়। আজকেও আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং উপপাদ্য 2 নিয়ে আমরা আজকে উপপাদ্য 2 এর প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো। এখন প্রথমে আমাদেরকে দেখতে হবে যে উপপাদ্য 2 এর প্রমাণের প্রস্তাবনাটা কি। এই যে উপপাদ্য 2 এ আছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে কি আছে? বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, তাহলে এই কথাটার একটা টা আগে বুঝতে হবে। মানেটা হচ্ছে যে একটা বৃত্ত আছে। আমরা জানি যে বৃত্তের উপরের প্রত্যেকটা বিন্দুই কিন্তু তার কেন্দ্র থেকে সমান দূরবর্তী। কিন্তু আজকে আমরা যেটা প্রমাণ করব যে বৃত্তে আমরা যে দুটি সমান জ্যা আঁকবো এবং আঁকার পর ওই সমান জ্যা দুটো যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সেটি আমরা আজকে প্রমাণ করব। আচ্ছা, এখন বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এটি হচ্ছে যে এটা একটা বৃত্তের যে সাধারণ একটা প্রস্তাবনা এবং এই প্রস্তাবনাটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করার জন্য আমাদেরকে উপপাদ্য 2 অবশ্যই চিত্রের সাহায্য নিতে হবে। কারণ কোনো উপপাদ্যই আসলে বস্তুত চিত্র ছাড়া প্রমাণ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে এটি যেহেতু একটু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তাহলে আমাকে অবশ্যই যে বৃত্তের ছবি আঁকতে হবে এবং বৃত্তের ছবি আঁকতে গেলে প্রথমেই আমাকে একটি বিন্দুকে কেন্দ্র হিসেবে চিহ্নিত করতে হবে। এই যে এখানে একটি বিন্দু দেখছো এবং বিন্দুটির নিচে ও লেখা। তাহলে আমি যে এই ও বিন্দুটি হচ্ছে বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করছে। এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই যে বৃত্তটি আঁকা হয়ে গেল। এখন বৃত্তে আমরা একটি জ্যা অঙ্কন করব। তবে একটি ব্যাপার অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, জ্যাটি কিন্তু বৃত্তের ব্যাস হতে পারবে না। কারণ হচ্ছে যে বৃত্তের উম আহ কেন্দ্র কিন্তু বৃত্তের ব্যাসের উপর অবস্থিত থাকে। ঠিক আছে? তাহলে আমাদেরকে এমন জ্যাই আঁকতে হবে যেটা ব্যাস নয়। আচ্ছা। তাহলে সেটা আঁকতে গেলে আমরা বৃত্তের উপর আমরা দুটি বিন্দু চিহ্নিত করি। আচ্ছা, এবং এই যে আমরা একটি জ্যা আমরা এঁকেছি, যে দুটি বিন্দুকে চিহ্নিত করে জ্যা এঁকেছি এবং এই জ্যার প্রান্ত বিন্দু দুটির নাম দেই। এই যে একটি প্রান্ত বিন্দুর নাম A দিয়েছি এবং অপর প্রান্ত বিন্দুর নাম B দিয়েছি। তাহলে AB টা হচ্ছে বৃত্তের একটা জ্যা। আচ্ছা। এখন আমরা যে কাজটা করব, সকল সমান জ্যা। আচ্ছা, এখন আমি এই জ্যার আ আ দৈর্ঘ্যের সমান পরিমাপ নিয়ে এই বৃত্তে আমরা আরেকটি জ্যা আঁকবো। এই যে।
এই যে নিচে তোমরা এই যে বাম পাশে তোমরা নিচের দিকে আরেকটি জ্যা তোমরা দেখতে পাচ্ছ। এই জ্যাটা হচ্ছে আগের এই এবি জ্যার সমান। এই জ্যাটারও টারও একটি নাম দিতে হবে। এবং এই যে এই জ্যা এই যে এক প্রান্ত বিন্দুর নাম দিয়েছি সি, আরেক প্রান্ত বিন্দুর নাম আমরা দিয়েছি ডি। তাহলে এই বৃত্তে এবি এবং সিডি দুটি সমান মাপের জ্যা আমরা অঙ্কন করেছি। এবং এই এবি আর সিডি জ্যা যে কেন্দ্র থেকে সমদূরবর্তী সেটি আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাকে সমদূরবর্তী অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে এই যে বৃত্তের ও কেন্দ্র থেকে এবি জ্যা যতটুকু দূরে অবস্থিত, এই ও কেন্দ্র থেকে সিডি জ্যা ঠিক ততটুকুই দূরে অবস্থিত। তাহলে আমাদেরকে এই ও কেন্দ্র থেকে এবি জ্যার দূরত্ব দূরত্ব চিহ্নিত করার জন্য আমাকে ও কেন্দ্র থেকে এবি জ্যার উপর একটি লম্ব আঁকতে হবে। এই যে বৃত্তের ও কেন্দ্র থেকে এবি জ্যার উপর আমরা একটি লম্ব এঁকেছি। এখন এই লম্বটি এবি জ্যাকে দেখো এই বিন্দুটিতে কিন্তু ছেদ করেছে। এই ছেদ বিন্দুর আমি একটি নাম দেই। এই যে ছেদ বিন্দুটির নাম আমি দিয়েছি ই। তাহলে ও বিন্দু থেকে এবি জ্যার উপর যে লম্বটি এঁকেছি সেটি এবি জ্যাকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ও ই রেখাংশটাই হচ্ছে ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব। ঠিক একইভাবে আমি ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশক আমরা একটি লম্ব রেখাংশ আঁকবো। এই যে এখন ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের উপর আমরা একটি লম্ব এঁকেছি। এই লম্বটি সিডি জ্যাকে দেখো যে এই বিন্দুটাতে কিন্তু ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটির আমি একটি নাম দেই। এই যে ছেদ বিন্দুটির নাম আমি দিয়েছি এফ। তাহলে ও কেন্দ্র থেকে সিডি জ্যার উপর যে লম্বটি এঁকেছি সেই লম্বটি সিডি জ্যাকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই তাহলে এই ওএফ রেখাংশই হচ্ছে ও কেন্দ্র থেকে সিডি জ্যা এর দূরত্ব বা লম্ব দূরত্ব। আচ্ছা, এখন আমাদেরকে যে প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র থেকে এবি জ্যার দূরত্ব যা ও ও কেন্দ্র থেকে সিডি জ্যার দূরত্ব তাই। এখন ও কেন্দ্র থেকে এবি জ্যার দূরত্ব হচ্ছে ও ই রেখাংশ, আবার ও কেন্দ্র থেকে সিডি জ্যা এর দূরত্ব হচ্ছে ও এফ রেখাংশ। তাহলে যে তাহলে আমাকে ও ই আর ও এফ এই দুইটা রেখাংশ যে সমান সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এই চিত্রের আলোকে আমরা বিশেষ নির্বাচনটি আমরা দেখো সবাই এই যে উম, এই যে এখানে বৃত্তটির কেন্দ্র কি ও, এজন্য আমরা লিখেছি যে বিশেষ নির্বাচনে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। আচ্ছা, এখন এবি এবং সিডি যে পরস্পর সমান, কারণ আমরা যখন চিত্রটি অঙ্কন করেছি এবি সমান মাপ নিয়েই কিন্তু আমরা সিডি যে অঙ্কন করেছি। এজন্য এবি এবং সিডি যে পরস্পর সমান। এই যে অর্থাৎ এবি সমান সিডি। এখন আমরা যে কাজটা করেছি যে ও কেন্দ্র থেকে এই দুটো জ্যায়ের দূরত্ব নির্দেশ করার জন্য আমরা ও কেন্দ্র থেকে প্রথমবার এবি জ্যায়ের উপর লম্ব এঁকেছি এবং দ্বিতীয়বার ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের উপরে আমরা আরেকটি লম্ব এঁকেছি। জি। এই যে এই জন্য ও কেন্দ্র থেকে ও ই লম্ব, এটি হচ্ছে লম্বের চিহ্ন বিই। তাহলে ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপরে আমরা ও ই লম্ব এঁকেছি। আবার ও কেন্দ্র থেকে আমরা কি করেছি যে সিডি জ্যায়ের উপর ওএফ লম্ব এঁকেছি এবং এই ও ই লম্বটি ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্দেশ করেছে। আবার ঠিক একইভাবে ও কেন্দ্রটি না আবার দুঃখিত, যে ও ই রেখাংশটি ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্দেশ করেছে। ঠিক একইভাবে ওএফ রেখাংশটি ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করেছে। সে কথাটি বিশেষ নির্বাচনে আমরা উল্লেখ করেছি যে ও ই এবং ও এফ রেখাংশ দ্বয় ও কেন্দ্র হতে যথাক্রমে এ বি এবং সিডি জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের কাছে তো তাহলে বিষয়টি কি পরিষ্কার হয়েছে? আশা করি পরিষ্কার হয়েছে। এখন তাহলে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে এ বি আর সিডি যে ও কেন্দ্র থেকে দূরবর্তী সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ করতে হবে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এখন একটু আগে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব হচ্ছে ও ই, আবার ও কেন্দ্র থেকে সিডি জ্যায়ের দূরত্ব হচ্ছে ও এফ। তাহলে আমাদেরকে ও ই আর ও এফ এই দুইটা রেখাংশ যে সমান সেটাই আমাকে প্রমাণ করতে হবে।
এই যে অর্থাৎ ও ই সমান ও এফ, এটি আমাদেরকে দেখে প্রমাণের বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছুক্ষণ তোমরা এই যে সাধারণ নির্বাচন, ছবি এবং বিশেষ নির্বাচনটি কিছুক্ষণ তোমরা একটু ভালো করে দেখো। হুম। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমাদের যেটা করণীয়, ও ই সমান ও এফ, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে সেটি প্রমাণ করব। শিক্ষার্থীরা, তোমরা যখন খাতায় এইসব বিষয় প্রমাণ করো, তোমরা ছবি কিন্তু একবারই তোমরা সুস্পষ্টভাবে এবং বড় করেই আঁকো। কিন্তু এখানে আমি একাধিকবার অঙ্কন করেছি, কারণ পরবর্তী স্লাইডে যখন আমরা যাব, যে যে তাহলে বারবার পূর্ববর্তী স্লাইডে গিয়ে দেখাটা আসলে এটা তোমাদের জন্য তো তোমাদেরকে বোঝানোটাও একটু ঝামেলা, আবার তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। এজন্য আমি প্রতিটি স্লাইডেই আমি সেই চিত্রটি অঙ্কন করেছি, যাতে যাতে তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা না হয়। যদিও খাতায় আঁকার সময় তোমরা একবারই আঁকবে, আর যদি তোমাদেরকে কখনো পৃষ্ঠা উল্টাতে হয়, তাহলে তোমরা উপরে সাইডে একটু যাতে বোঝা যায় সেভাবেই ছোট করে আঁকবে। আচ্ছা, আমরা সেই পরবর্তী স্লাইডে চলে এসেছি এবং পরবর্তী স্লাইডে ওই ছবিটি আমরা আবার আঁকি। এই যে আমরা যথারীতি এই যে এই বিন্দুটিকে একটা বিন্দু কে নিয়েছি, বিন্দুটির নাম আমি দিয়েছি ও, এবং এই ও বিন্দুটিকে টিকে কেন্দ্র করে আমি যথারীতি একটা বৃত্ত অঙ্কন করেছি, এবং দেখা যায়, এবং এই বৃত্তের উপর আমি এই যে দুটো বিন্দু নিয়েছি, এ এবং বি, এবং এ এবং বি যে আমরা যে নিয়েছি, এবং এই এ আর বি কে আমি সংযোজন এখন ঘটাই, তাহলে এ বি জ্যা পাওয়া গেল, এবং এ বি জ্যায়ের সমান পরিমাপ নিয়ে আমরা এই বৃত্তটিকে টিকে আমরা সিডি জ্যা অঙ্কন করব। সিডি জ্যা অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে যে এই ও কেন্দ্র থেকে এ বি আর সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করার জন্য ও কেন্দ্র থেকে এ বির উপরে আমরা একটি লম্ব আঁকলাম, এবং এই লম্বটির ছেদবিন্দুর নাম আগের চিত্রের ন্যায় আমি ই দিলাম, এবং ঠিক একইভাবে সিডি জ্যায়ের ক্ষেত্রেও আমরা একই কাজটি আমরা করলাম। আচ্ছা, এবং এই চিত্রটি পূর্বের স্লাইডে তোমরা ইতিমধ্যেই দেখেছো, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। আচ্ছা, এখন আমরা চিত্রটি এঁকেছি, কিন্তু আমাদেরকে এই ও ই সমান ও এফ প্রমাণ করার জন্য আমাদেরকে আরো অতিরিক্ত অঙ্কন কিন্তু করতে হবে। আচ্ছা, অতিরিক্ত অঙ্কনটি আমরা কি করছি দেখো অঙ্কনে, ও এ এবং ও সি যোগ করি। আচ্ছা, তাহলে আমি ও কেন্দ্রর সাথে আমি এ বিন্দু সংযোগ করব, আবার ও কেন্দ্রর সাথে আমি সি বিন্দু সংযোগ করব। আচ্ছা, এখন আমরা অঙ্কনটা করি। এই যে ও বিন্দুর সাথে আমি এ কে সংযোগ করে একটা ও এ রেখাংশ পেয়েছি। এবার ও কেন্দ্রর সাথে এই সি বিন্দুর সংযোগ ঘটিয়ে আমি আরেকটি রেখাংশ পেলাম ও সি। ঠিক আছে? আচ্ছা, এখন কেন এই অতিরিক্ত অঙ্কনটি করেছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, গত ক্লাসে আমরা উপপাদ্য একের একটি বিপরীত প্রতিজ্ঞা কিন্তু প্রমাণ করেছি, এবং আমি সেটিও বলেছি যে এই প্রতিজ্ঞাটি পরবর্তী উপপাদ্যে কাজে লাগবে। দেখো যে এটি আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দেই, উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞা। উপপাদ্য একের প্রতিজ্ঞাটি ছিল যে কোনো বৃত্তের কেন্দ্র এবং ব্যাস নয় এরূপ জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, সেটি ছিল উপপাদ্য এক। আচ্ছা, এখন উপপাদ্য দুই একের বিপরীত প্রতিজ্ঞাটি হচ্ছে যে সম্পূর্ণ বিপরীত। সেটি হচ্ছে যে বৃত্তের কোনো প্রথম বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরকম জ্যায়ের উপর যদি আমি একটি লম্ব আঁকি, লম্বটি ওই জ্যাকে যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুটি হচ্ছে ওই জ্যায়ের মধ্যবিন্দু। অর্থাৎ উপপাদ্য একের উম, একের বিপরীত বিষয়টি। উপপাদ্য একে দেওয়া ছিল যে যে কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব আঁকা হয়েছে, লম্বটা যে কেন্দ্র থেকে দুঃখিত কেন্দ্র থেকে
থেকে জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ আঁকা হয়েছে এবং রেখাংশটা যে লম্ব সেটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আর উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞাটা হচ্ছে বিপরীত। সেখানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর আগেই লম্ব আঁকতে হবে এবং লম্বটি যে বিন্দুতে ছেদ করেছে সেটি যে কেন্দ্রের মধ্যবিন্দু। অর্থাৎ লম্বটি যে বৃত্ত কেন্দ্রকে লম্বটি যে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে সেটি টি প্রমাণের বিষয়টি ছিল উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞা এবং আমরা গত ক্লাসে সেটি প্রমাণ করে ফেলেছি। তাহলে এবং প্রমাণ করে আমরা এটা জেনেছি যে এই যে আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্য দুইকে প্রমাণ করব। আচ্ছা, এখন কিভাবে প্রমাণ করব? আচ্ছা, এখন এই যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে, এখন বৃত্তের কেন্দ্রটা কি? এখানে O। আচ্ছা, আর বৃত্তের ব্যাস নয় এরূপ জ্যা। এরূপ জ্যা অবশ্যই এখানে আমি দুটো এঁকেছি। আমরা প্রথমে AB জ্যা নিয়ে কাজ করব। তাহলে এবং আমরা বিশেষ নির্বাচনে আমরা এই যে O কেন্দ্র থেকে AB জ্যায়ের উপরে আমরা OE লম্বটি কিন্তু এঁকেছি। ঠিক আছে? এখন সেটাই যদি হয় তাহলে আমরা আগে আমরা দেখো যে এই যে তাহলে এখানে O কেন্দ্র থেকে AB জ্যায়ের উপর কে লম্ব? OE লম্ব। তাহলে এই যে আমরা এই যে OE লম্বটিকে আমরা একটু গাঢ় করে চিহ্নিত করেছি। এখন এই OE যে এই যে O কেন্দ্র থেকে OE কার উপর লম্ব? AB জ্যায়ের উপরে। এই যে আমরা AB জ্যাকেও চিহ্নিত করেছি। তাহলে বৃত্তের O কেন্দ্র থেকে OE রেখাংশ AB জ্যায়ের উপরে হচ্ছে লম্ব। আচ্ছা, এখন সেটি যদি যেহেতু লম্ব তাহলে আমরা এই যে এই উপপাদ্য একের বিপরীত প্রতিজ্ঞা অনুযায়ী তাহলে আমরা বুঝতে পারি যে এই OE রেখাংশ AB জ্যাকে সমদ্বিখণ্ডিত অবশ্যই করবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন OE রেখাংশ এখন OE রেখাংশ যদি AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে এই AB রেখাংশ AE এবং BE দুটি সমান অংশে অবশ্যই বিভক্ত হবে। কারণ আমি বলেছি সমদ্বিখণ্ডিত। সম মানে কি? সমান। এবং দ্বিখণ্ডিত মানে কি? দুইটি খণ্ড। তাহলে এই AB রেখাংশটা AE এবং BE দুটি সমান অংশে বিভক্ত হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবং এই যে AE আর BE যেহেতু সমান সেজন্য আমি এটিকে এই যে এ ধরনের আর্ক চিহ্ন দিয়ে আমি AE এবং BE কে চিহ্নিত করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা এই চিহ্নিত অংশটিকেই এখন আমরা নিচে দেখো এই যে যেটি একটু আগে আলোচনা করলাম বৃত্তের কেন্দ্র হতে OE হচ্ছে AB র উপর লম্ব। এই যে OE AB র উপর লম্ব। অতএব OE রেখাংশ AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই উপপাদ্য অনুসারে আমরা বুঝতে পারি যে এই OE রেখাংশ AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। আর সমদ্বিখণ্ডিত যদি হয় তাহলে AB যে জ্যাটা AE এবং BE যে দুটো রেখাংশে বিভক্ত হবে তাহলে এই দুইটা সমান। মানে অর্থাৎ AE সমান BE যেটা আমরা নিচে লিখেছি। এখন AE আর BE মিলে যেহেতু AB রেখাংশটা গঠিত হয়েছে আর AE টা তাহলে হচ্ছে যে AE এবং BE তাহলে তারা তারা যেহেতু সমান তাহলে তারা প্রত্যেকেই AB রেখাংশে অর্ধেক হবে। তার মানে AE টাও হবে পুরা AB রেখাংশে অর্ধেক আবার BE টাও AB রেখাংশে অর্ধেক হবে। কারণ AE আর BE সমান। আচ্ছা। তাহলে আমি আচ্ছা তাহলে AE আর সমান BE সমান হাফ অফ AB। ঠিক আছে? আচ্ছা, এটা কিছুক্ষণ একটু দেখে নাও তোমরা। আমি আরেকবার বিষয়টি আলোচনা করি যে আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে আমি আবার তোমাদের বুঝাচ্ছি এখানে বৃত্তটির কেন্দ্র হচ্ছে O আর O কেন্দ্র থেকে এই যে OE রেখাংশ AB জ্যায়ের উপর লম্ব। যে এই জন্য আমি OE রেখাংশকে একটি রং দিয়ে হাইলাইট করেছি, AB কে আরেকটি রং দিয়ে হাইলাইট করেছি। এবং
ও ই রেখাংশ এবং এই উপপাদ্য একের বিপরীত প্রতিক্রিয়া, যেটা আমি এই যে এই প্রমাণের প্রথম লাইনেই লিখেছি, সেটি থেকে আমি বুঝতে পারি যে ও ই এ বি কে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে ও ইটা তাহলে এ বি যেটা এ ই আর বি ই দুইটা সমান অংশে বিভক্ত হবে এবং তার মানে এ ই সমান বিই হবে। এবং এ ইটাকে যদি আমি নেই, তাহলে এখানে এ বি কি দুইটা অংশ থেকে আমি যদি এ ই নেই, তাহলে দুইটা থেকে একটা অংশ নেওয়া হয়েছে এবং এই অংশটা কার অর্ধেক? এই পুরা এ বির অর্ধেক। আবার বিইটার ক্ষেত্রেও বিইটাও এ বির অর্ধেক। তাহলে আমি বলতে পারি যে এ ই সমান বিই সমান হাফ অফ এ বি। আশা করি এখন তোমাদের সমস্যা হওয়ার কথা না। এবার তোমরা এবার দেখো যে এবার এখন আমি সিডি জ্যা নিয়ে কাজ করি। তাহলে এখন ঠিক এখন দেখি যে এই ও এফ রেখাংশটা এটা কিন্তু লম্ব। কার উপর লম্ব? এই সিডি রেখাংশের। তাহলে ও এফ যেহেতু লম্ব, তাহলে ও এফ কে আমি একটু হাইলাইট করি। এই যে এখন ও এফ কার উপর লম্ব? এই যে সিডি জ্যা এর উপর লম্ব, যেটা বিশেষ নির্বাচনেই দেওয়া আছে। তাহলে ঠিক একই কারণে এই ওএফ যে জ্যাটা, সেটি হচ্ছে যে সরি ওএফ যে ওএফ যে রেখাংশ, সেটা তাহলে এই সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সিডি জ্যাটা সিএফ এবং ডিএফ দুইটা সমান অংশে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে সিএফ আর ডিএফ কিন্তু সমান হবে এবং তারা উভয় একই কারণেই এই যে সিডি জ্যায় অর্ধেক হবে। ঠিক আছে? এবং এই যে এবং সিএফ আর ডিএফ যেহেতু সমান, সেটিকে আমি টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করি। এই যে সিএফ সমান ডিএফ এবং তারা সবাই সিডি যায় অর্ধেক হবে। এই যে যেহেতু এই যে সিএফ আর ডিএফ যেহেতু সমান, এই জন্য এদেরকে আলাদাভাবে টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি এবং তারা কার অর্ধেক হবে? সিডি যায়। আশা করি এইটুকু অংশ তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা প্রয়োজন বোধ করলে তোমরা এই অংশটুকু একটু খাতায় নোট ডাউন করে নাও। তাহলে এ ই সমান বি সমান হাফ অফ এ বি আর সি এফ সমান ডি এফ সমান হাফ অফ, এই দুটো ইম্পর্টেন্ট যে দুটো ডিসিশন আমরা পেলাম, এই ইম্পর্টেন্ট ডিসিশন দুটো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আচ্ছা, ঠিক আছে। আশা করি তোমাদের তোলা হয়েছে। এবার আমরা ক্রমে অগ্রসর হই এবং পরবর্তী স্লাইডে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা চিত্রটি পূর্বের চিত্রটি আবার অঙ্কন করি। এই যে এই চিত্রটি আমরা আগের স্লাইড দুটোতে অঙ্কন করেছি। আচ্ছা, এখন আমরা এই যে এই আগের যে স্লাইডে আমরা একটা নতুন বিষয় কিন্তু আমরা বুঝতে পেরেছি, যে এই সমান বিই সমান হাফ অফ এ বি, আবার সিএফ সমান ডিএফ সমান হাফ অফ সিডি। আচ্ছা, এখন এবং আমরা বিশেষ নির্বাচনে আমরা ইতিমধ্যে আমরা এই যে জানি যে এ বি আর সিডি জ্যা হচ্ছে সমান, এই জন্য আমি এই দুটো জ্যাকে একই রং দিয়ে হাইলাইট করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এ বি আর সিডি এই দুইটা জ্যা যেহেতু সমান, তাহলে এ বি অর্ধেক যা হবে, সিডি অর্ধেকও নিশ্চয়ই তাই হবে, তাই না? কারণ যেহেতু এবি আর সিডি সমান, তাহলে এবি অর্ধেক আর সিডি অর্ধেক তাহলে অবশ্যই সমান হবে। এবং ইতিমধ্যে আমরা একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে এই সমান বিই সমান হাফ অফ এবি। তাহলে আমি হাফ অফ এবি কে আমি নিঃসন্দেহে এই হিসেবে চিহ্নিত করতে পারি। আবার ঠিক একইভাবে হাফ অফ সিডি কেও আমি নিঃসন্দেহে সিএফ হিসেবে চিহ্নিত করতে পারি। এই যে যেহেতু এবি সমান সিডি, এখানে সমান দিয়েছি কারণ একটু আগে আমি বলেছি এবি আর সিডি যেহেতু সমান, তাহলে এবি হাফ অফ এবি যা হবে হাফ অফ সিডি তাই হবে। তাহলে সমান চিহ্নের বাম দিকে আমি হাফ অফ এবি লিখতে পারি আর এই সমান চিহ্নের ডান দিকে হাফ অফ সিডি লিখতে পারি। এই যে এবং একটু আগে আমরা এটা দেখিয়েছি যে হাফ অফ এবি হচ্ছে সমান হচ্ছে এই সমান হাফ অফ এবি।
তাহলে হাফ অফ এ বির জায়গায় আমি এ ই কে আমি লিখতে পারি। এই যে হাফ অফ এ বি কে আমি এই যে এ ই অংশটিকে আমি হাফ অফ এ বি হিসেবে চিহ্নিত করলাম। আবার একটু আগে আমি দেখিয়েছি যে হাফ অফ এই যে সিএফ সমান ডিএফ সমান হাফ অফ সিডি। তাহলে সি তাহলে হাফ অফ সিডি কে আমি অবশ্যই সিএফ হিসেবে চিহ্নিত করতে পারি। আচ্ছা, তাহলে হাফ অফ এ বি জায়গায় আমি এ ই লিখতে পারি আর হাফ অফ সিডির জায়গায় আমি সিএফ লিখতে পারি। এই যে তাহলে এ ই এবং এখন যেহেতু হাফ অফ এ বি আর হাফ অফ সিডি মাঝখানে সমান আছে, তাহলে এ ই আর সিএফ এর মাঝখানেও আমি সমান চিহ্ন দিতে পারি। তাহলে এই বৃত্তটা পর্যালোচনা করে আমরা দেখেছি যে এ ই আর সিএফ এই দুটো রেখাংশ কিন্তু সমান। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা বিষয় তোমাদেরকে একটু দেখাই যে আচ্ছা, এই এখানে একটা ব্যাপার যে এই যে বিশেষ নির্বাচনে এই যে এই চিহ্নটা যে আমি এঁকেছি এটা কেন এনেছি? কারণ এটা আসলে আর কিছু না, এটা হচ্ছে সমকোণের চিহ্ন। কেন এখানে এই সমকোণের চিহ্নটি এনেছি আমি বলছি। সেটি হচ্ছে যে আমরা জানি যে OE এই AB জ্যায়ের উপরে লম্ব। তাহলে OE যেহেতু AB জ্যায়ের উপরে লম্ব, তাহলে এই OE রেখাংশটা অবশ্যই যেই ২ টা কোণ উৎপন্ন করবে তারা অবশ্যই কিন্তু সমকোণ হবে। তাহলে OEA এই যে OEA এই কোণটি কিন্তু অবশ্যই এক সমকোণ হবে। ঠিক আছে? এজন্য যেহেতু OEA এই কোণটা যেহেতু এক সমকোণ কোণ, এইজন্য এটাকে আমি এই যে এই চিহ্ন দিয়ে এটাকে আমি সমকোণ দিয়ে সেটা নির্দেশ করেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছ? এই যে, এই কথাটি লিখেছি। আবার যেহেতু OE হচ্ছে AB র উপর লম্ব। তাহলে OB এটা হচ্ছে আগেই বলেছি এটা হচ্ছে যে লম্বের চিহ্ন। তাহলে OE এই যে যেহেতু AB জ্যায়ের উপর লম্ব, তাহলে OEA এই যে OEA এটি হচ্ছে এক সমকোণ। আর এক সমকোণের কোণ নির্দেশক চিহ্নই হচ্ছে এটা। এই যে। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমরা একটু দেখো যে এই OEA এই কোণটা যেহেতু এক সমকোণ, তাহলে OEA এই যে এই ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই OEA কোণটা হচ্ছে OEA ত্রিভুজের একটা কোণ এবং এই ত্রিভুজের একটা কোণ একটা কোণকে সমকোণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সংজ্ঞা অনুসারে OEA অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় আমরা জানি যে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটি বিষয় যে অতিভুজ। এখন অতিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে কিন্তু অতিভুজ বলা হয়। তাহলে এই OEA কোণটা যেহেতু একটা সমকোণ এবং এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে OA। তাহলে সে এই অতিভুজের কনসেপ্ট অনুযায়ী তাহলে এই OA বাহুটাই হচ্ছে OEA সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ। এবং OA টা যেহেতু এই OEA সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটাকে আমি একটি টিক মার্ক চিহ্ন দিয়ে চিহ্নিত করি। এই যে। তাহলে এই যে OEA সমকোণ হওয়ার জন্য OEA এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে OA, যেটাকে আমি একটি টিক মার্ক দিয়ে চিহ্নিত করলাম। আচ্ছা। এবার আমরা আরেকটা বিষয় আমি দেখি। এবার দেখো যে এই যে আমি যে এই যে AB জ্যার সমান কোনটি? CD জ্যা। আচ্ছা। এখন এই যে এই CD জ্যায়ের উপর কে লম্ব? এই OF লম্ব। তাহলে OF যেহেতু CD জ্যায়ের উপর লম্ব, তাহলে আমি OF কে আমি একটু এই যে OE কে যেভাবে হাইলাইট করেছি OF কে ঠিক একইভাবে আমি হাইলাইট করি। এখন OF যেহেতু CD জ্যায়ের উপর লম্ব, তাহলে অবশ্যই ঠিক একই কারণে OFC এই যে OFC এটি অবশ্যই একটি সমকোণ হবে। এবং এই OFC কে আমি স চিহ্নিত করি সমকোণের জন্য প্রচলিত চিহ্ন দিয়ে। এখন OFC যেহেতু একটা সমকোণ, তাহলে OFC এই ত্রিভুজটাও ঠিক একই কারণে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচিত হবে। এবং আচ্ছা, তা এখন দেখো যে এই সমকোণী ত্রিভুজে OFC এই একটা কোণ পাওয়া গেল যেটা সমকোণ। এখন ঠিক একই কারণে
এই যে ওএফসি যেহেতু সমকোণ, তার বিপরীত বাহুটাই হচ্ছে ওএফসি ত্রিভুজের অতিভুজ হবে। তো এখন ওএফসি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু আমরা দেখতে পাচ্ছি ওসি। তাহলে এই ওসি রেখাংশটাই হবে ওএফসি ত্রিভুজের একটি অতিভুজ। ঠিক আছে? তাহলে এই ওএ অতিভুজকে আমি যে সাইন দিয়ে চিহ্নিত করেছি, ওসি অতিভুজকে ঠিক একই সাইন দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারি যে ওএফসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে ওসি। এই যে, যেটি আমি এখন দেখালাম। ঠিক আছে? তাহলে আমরা এখন আমরা পরবর্তী চিত্রটা আমরা একটু দেখি। এই যে পরবর্তী স্লাইডে আমরা ওই চিত্রটিরই, এই যে ঠিক একটু আগে যে চিত্রটি অঙ্কন করেছি সেটিরই পুনরাবৃত্তি করেছি, এবং যেহেতু ওই এবং একটু আগে আমি দেখেছি যে OEA এটি হচ্ছে এক সমকোণ, এজন্য এখানে আমি সমকোণের কোণের জন্য উপযুক্ত এবং আমি উপযুক্ত চিহ্ন দিয়ে এটিকে নির্দেশ করেছি। আবার একইভাবে যেহেতু OFC টাও এক সমকোণ, তাহলে সেটার জন্য আমি এই সমকোণের জন্য নির্দেশিত চিহ্ন দিয়ে আমি OFC কে সমকোণ হিসেবে নির্দেশ করেছি। ঠিক আছে? এখন আমরা OEA আর OFC এই দুটো ত্রিভুজ আমরা একটু পর্যালোচনা করব। ঠিক আছে? আচ্ছা, পর্যালোচনা যদি করি, এখন আমরা একটু আগেই দেখেছি যে এই OA আর OC কে আমি চিহ্নিত। এখন আরেকটা বৈশিষ্ট্য একটু দেখো, এই OA যেমন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক তেমনি এই OA টা কিন্তু এই বৃত্তটার একটা ব্যাসার্ধ। কারণ এই A বিন্দুটা কিন্তু বৃত্তের উপর অবস্থিত। আর O টা বৃত্তের কেন্দ্র। তাহলে OA রেখাংশ অবশ্যই এই বৃত্তের একটি ব্যাসার্ধ। ঠিক আছে? আবার ঠিক একইভাবে এই OC রেখাংশটাও কিন্তু এই বৃত্তের আরেকটি ব্যাসার্ধ। আর আমরা যে বৃত্তের বৈশিষ্ট্য থেকে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে একই বৃত্তের যেকোনো দুটি ব্যাসার্ধ পরস্পর সমান হবে। তাহলে OA আর OC যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে নিঃসন্দেহেই তারা সমান হবে, এবং তাহলে OA আর OC সমান। আর যেহেতু OA আর OC সমান, তাদেরকে আমি একটা বিশেষ চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করব। তবে তার আগে আমরা আরেকটা বিষয় আমরা দেখব, যে একটু আগে আমরা কিন্তু প্রথম দিকেই প্রমাণ করেছি AE আর CF এ দুটো কিন্তু সমান। এখন AE আর CF যেহেতু সমান, তাহলে আমরা AE কে ক্রস সাইন দিয়ে চিহ্নিত করলাম। ঠিক একইভাবে CF কেও আমি ক্রস সাইন দিয়ে চিহ্নিত করব। এই যে। তাহলে AE আর CF সেটা সমান বোঝানোর জন্য AE আর CF কে আমি ক্রস সাইন দিয়ে চিহ্নিত করছি। এখন OA আর OC যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OA আর OC অবশ্যই সমান হবে। আর OA আর OC যেহেতু সমান, তাদেরকে আমি আরেক ধরনের বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে AE সমান CF আর OA সমান OC। এখন আমি যে এই কাজটি করার পিছনে আমার একটি উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে OE আর OF, এই যে OE আর OF যে সমান, সেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা যদি এই যে OEA আর OF OFC এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা OE আর OF যে সমান সেটি প্রমাণ করতে পারবো। আচ্ছা। এখন প্রমাণ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই দুটো ত্রিভুজকেই বৃত্ত থেকে আলাদা করে একইভাবে পাশাপাশি সেট আপ করতে হবে। আচ্ছা, এখন প্রথমে আমরা OEA এই ত্রিভুজটিকে আমরা সেট আপ করি। এই যে সেট আপ করলাম। এখন একটা ব্যাপার একটু খেয়াল করো, যে OEA কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এখন এই যে এই ত্রিভুজের নতুন যে অবস্থানটাকে চিহ্নিত করলাম, এখন অবশ্যই যেহেতু তাইলে এই নতুন অবস্থান নির্দেশকারী এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ হবে। এবং এই ত্রিভুজটাতে তোমরা দেখছো এই নিচের রেখাংশটা কিন্তু একটা অনুভূমিক রেখাংশ, আর বাম দিকের রেখাংশটা একটা খাড়া রেখাংশ। আর একটি খাড়া রেখাংশ একটি অনুভূমিক রেখাংশের উপর সবসময় লম্বই হবে। ঠিক আছে?
এখন যেহেতু এই খাড়া রেখাংশটা অনুভূমিক রেখাংশের উপরে লম্ব হবে, তাহলে এই খাড়া রেখাংশ আর অনুভূমিক রেখাংশের এই অন্তর্ভুক্ত এই কোণটি একটি সমকোণ হবে। তাহলে যেহেতু কোণটি সমকোণ হবে, তাহলে এই সমকোণটিকে এটি নির্ধারিত চিহ্ন দিয়ে আমি চিহ্নিত করি। এই যে। তাহলে এই খাড়া রেখাংশ আর অনুভূমিক রেখাংশ এই অন্তর্ভুক্ত কোণটিকে আমি এভাবে এই যে সমকোণ কোণের চিহ্ন দিয়ে নির্দেশ করলাম। এখন এই ত্রিভুজটি আমরা একটু আগেই বুঝেছি OEA এই ত্রিভুজেরই একটি নতুন অবস্থান। এখন এই যে OEA ত্রিভুজে E বিন্দুতে কিন্তু সমকোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এই যে OEA ত্রিভুজের নতুন অবস্থান এটা, তাহলে এই যে সমকোণটা সেটি অবশ্যই এই যে বিন্দুতে উৎপন্ন হয়েছে সেটিকে আমি E দিয়ে। তাহলে এই বিন্দুতে যেহেতু, তাহলে এই বিন্দুটি নিঃসন্দেহে E হবে। এই যে E। আচ্ছা, এখন তোমরা আরেকটি বিষয় একটু দেখো। এখানে EA একটি রেখাংশকে দেখো ক্রস চিহ্ন দিয়ে আমি চিহ্নিত করেছি। আচ্ছা, এখন এই যে এই EA টা একটা সমকোণ সংলগ্ন বাহু। তাহলে এখানে ২ টা সমকোণ সংলগ্ন বাহু আছে। একটা আছে এই খাড়া রেখাংশ, একটা আছে অনুভূমিক রেখাংশ। এখন আমরা ধরি যে খাড়া রেখাংশকে টিকেই আমি এখানে এই ক্রস সাইন আমি দেই। এই যে। এখানে যেমন এর রেখাংশে cos সাইন দিলাম আর এখানে খাড়া রেখাংশে cos সাইন দিলাম। তাহলে এই যে এই cos সাইন সম্বলিত রেখাংশে একটা প্রান্তবিন্দু যেটা ইতিমধ্যে আমি নতুন অবস্থানে চিহ্নিত করেছি। তাহলে অপর প্রান্তবিন্দুটা তাহলে অবশ্যই A হবে। এই যে A কে। এই যে এই এর রেখাংশটারই নতুন অবস্থান এখানে এর রেখাংশ। এবং যেহেতু এই চিত্রে cos সাইন হিসেবে চিহ্নিত করছি এই কে, তাহলে এই এও cos সাইন হবে। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমরা একটু দেখো। এখানে এই যে AC, এই AC যে রেখাংশকে আমি টিক চিহ্ন হিসেবে চিহ্নিত করেছি। তাহলে এখানে তাহলে আমাদেরকে যেমন এই যে AE অলরেডি এই যে A বিন্দুগামী এই যে AE রেখাংশকে ক্রস সাইন দিয়ে, আর এই বিন্দুগামী আরেকটি রেখাংশ এখানে কি? এই যে এই হেলানো রেখাংশটি হচ্ছে তাহলে AC রেখাংশ হবে। দুঃখিত AO রেখাংশ হবে। তাহলে এই AO রেখাংশকে আমি এই AO রেখাংশের, তাহলে এখানে যেহেতু টিক চিহ্ন দিয়েছি এবং আরেকটি বিষয় আমরা অবগত হয়েছি যে AO রেখাংশটি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে যেহেতু অতিভুজটিকে আমি টিক চিহ্ন হিসেবে চিহ্নিত করেছি। আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে এই হেলানো রেখাংশটি। তাহলে যেহেতু এই হেলানো রেখাংশটি অতিভুজ, তাহলে এটিকে আমি টিক চিহ্ন হিসেবে চিহ্নিত করি। আর এখানে যেহেতু হেলানো, তাহলে এই বিন্দুটি নিঃসন্দেহেই O বিন্দু হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এ ই ও এই সমকোণী ত্রিভুজেরই নতুন অবস্থানকে আমি এখানে এভাবে চিহ্নিত করেছি। এভাবে সেট আপ করেছি। এখন আমি চাচ্ছি যে এই AEO সমকোণী ত্রিভুজটি CAFO এই ত্রিভুজের সাথে সর্বসম। তাহলে আমি AEO সমকোণী ত্রিভুজকে যেভাবে আমি পাশে সেট আপ করেছি, CFO সমকোণী ত্রিভুজকে ঠিক একইভাবেই আমি সেট আপ করব। এই যে সেট আপ করেছি। ঠিক আছে? এখন সেটআপ যে করেছি CFO, এখন এখন তোমরা একটু দেখো যে এখানেও ঠিক একইভাবে এখানে যেমন কোণটা সমকোণ, এখানে যেমন এই যে এই খাড়া রেখাংশ অনুভূমিক রেখাংশের উপর লম্ব হওয়ার কারণে এই বিন্দুতে সমকোণ হয়েছে। তাহলে এখানেও খাড়া রেখাংশ অনুভূমিক রেখাংশের উপর লম্ব হওয়ার কারণে এই বিন্দুতে সমকোণ হবে। তাহলে এই বিন্দুতে যেহেতু সমকোণ হবে, তাহলে এই বিন্দু কোণটিকে সমকোণ হিসেবে আমরা চিত্রিত করি। আর যেহেতু এই এখন যে ত্রিভুজটি আঁকলাম সেটি কি এই CFO ত্রিভুজের নতুন অবস্থান, এবং এই CFO ত্রিভুজ F বিন্দুতে যেহেতু সমকোণ হয়েছে, তাহলে এই এই বিন্দুটি তাহলে F বিন্দু হবে। আচ্ছা, এবং এখানে এই যে FC এই ত্রিভুজকে আমি ক্রস সাইন হিসেবে চিহ্নিত করেছি। এখানে যেহেতু খাড়া রেখাংশটিতে ক্রস সাইন দেওয়া হয়েছে, এখানেও এই ত্রিভুজের খাড়া রেখাংশকেও একই রকম ভাবে আমি ক্রস সাইন দিব। এবং এখানে এই খাড়া রেখাংশটি এখানে কি FC কে নির্দেশ করছে। তাহলে এই ক্রস সাইন চিহ্নিত রেখাংশটি যেহেতু FC কে নির্দেশ করবে, তাহলে এই ক্রস সাইন চিহ্নিত এই রেখাংশটাও FC কে। F যেহেতু এই প্রান্তটা, তাহলে উপরের প্রান্তটি নিঃসন্দেহেই C হবে। ঠিক আছে? আচ্ছা। এখন ঠিক একইভাবে OC এই অতিভুজটাকে টিক সাইন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি? এইটা। তাহলে এইটা যেহেতু অতিভুজ, তাহলে এটাকে আমি আগে টিক সাইন হিসেবে চিহ্নিত করি। আর এই
অতিভুজটার নাম যেহেতু ওসি আর এই তাহলে এক প্রান্ত যেহেতু সি হিসেবে আগেই চিহ্নিত করেছি তাহলে এই প্রান্তটি নিঃসন্দেহে ও বিন্দু হবে। তাহলে আমরা এই এ ও ই আর সি ও এফ এই দুটো সমকোণী ত্রিভুজকে আলাদা করে একইভাবে পাশাপাশি আমরা সেট আপ করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা একটা বিষয় একটু খেয়াল করো যে এই এ সমকোণী ত্রিভুজ সপ্তম শ্রেণীতে যখন তোমরা পড়তা সমকোণী ত্রিভুজের সংক্রান্ত একটা উপপাদ্য তোমরা পড়েছো সর্বসমতার, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু যদি যথাক্রমে আরেকটি সমকোণী ত্রিভুজের যে অতিভুজ ও অনুরূপ বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন তোমরা একটু দেখো এ ই ও বা ও এ ই এই একটা সমকোণী ত্রিভুজ, আবার OCF এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজে ওটা এই প্রথম যে সমকোণী ত্রিভুজে তার অতিভুজ হচ্ছে AO, আর দ্বিতীয় সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে যে CO। এখন এই OA টা হচ্ছে কি এই OA, আবার এই OC টা হচ্ছে এই OC। এবং আমরা একটা ব্যাপার আমরা জেনেছি যে OA আর OC এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে তারা অবশ্যই সমান হবে। এবং OA আর AC সমান হওয়ার জন্য আমি এখানে ওদেরকে টিক চিহ্ন দিয়েছি। এবং আবার যেহেতু OA তাহলে আমরা আবার OA টা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, OC টা এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এ দেখা যাচ্ছে যে এই সমকোণী ত্রিভুজের যে এই একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এই দুটো সমকোণী ত্রিভুজের এই অতিভুজ দুইটা পরস্পর সমান হয়েছে। তাহলে OA আর OC হচ্ছে সমান। তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা এই আজকের উপপাদ্যের প্রমাণে প্রথম দিকেই আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে AE আর CF হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে? আচ্ছা। এখন তোমরা দেখো এই যে এখন সমকোণী ত্রিভুজ OEA এবং সমকোণী ত্রিভুজ OFC এর মধ্যে অতিভুজ OA সমান অতিভুজ OC। ঠিক আছে? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই যে OA আর OC হচ্ছে সমান। এবং AE সমান যে CF সেটিও আমরা এই প্রমাণের এই আজকের প্রমাণের শুরুতেই সেটাই আমরা প্রমাণ করেছি। এই যে এবং AE সমান হচ্ছে CF। তাহলে এই সমকোণী ত্রিভুজের ওই সর্বসমতার শর্ত অনুযায়ী দেখা যাচ্ছে OEA সমকোণী ত্রিভুজের অতিভুজ OA সমান OFC সমকোণী ত্রিভুজের অতিভুজ OC। কেন? তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এছাড়া এই প্রথম যে সমকোণী ত্রিভুজের এই AE বাহুটা দ্বিতীয় সমকোণী ত্রিভুজের CF বাহু সমান হয়েছে। তাহলে সেই সর্বসমতার শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম হবে। এবং সর্বসমতার জন্য আমরা একটি বিশেষ চিহ্ন আমরা দেই। যেটা এখন আমরা এই দুটো ত্রিভুজের মাঝখানে আমরা দেখাবো। তাহলে দেখা যাচ্ছে OAE আর OCF এই ত্রিভুজ দুইটা সর্বসম। যেটি এখন আমরা নিচে উল্লেখ করি। আচ্ছা, এখন এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে এই দুটো ত্রিভুজ অবশ্যই খাপে, খাপে মিলে যাবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি AE সমান CF, OA সমান OC। তাহলে তাহলে কি OE আর OF এই দুটো বাহু কিন্তু বাকি রইল। তাহলে যেহেতু এই বামের বাহুটা এই বামের বাহুটার সমান, যেহেতু হেলানো বাহুটার সমান, তাহলে এই অনুভূমিক তাহলে নিচের এই অনুভূমিক বাহুটা এই নিচের অনুভূমিক বাহুটার সমান হবে। তাহলে তাহলে ইও, OE আর OF অবশ্যই আমাদের সমান হবে। তাহলে আমরা এদেরকে চিহ্নিত করি। এই যে, এই যে OE আর OF কে একই রকম একটা লাল একটা আমরা লাইন দিয়ে চিহ্নিত করেছি। তাহলে তার মানে OE আর OF সমান হবে। এই যে। এবং এটি কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছি এবং আমরা প্রমাণ করেছি। ঠিক আছে? আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছ। তারপরেও আমি তোমাদেরকে এই প্রমাণটি আমাদের ভিডিও আকারে পাঠিয়ে দিব এবং ছবি আকারে পাঠিয়ে দিব। তো তোমাদের যদি এহ এহ
পুরোপুরি বুঝতে অসুবিধা, এরপর তোমরা আবার এই ভিডিওটি এবং এই ছবিগুলো বারবার দেখবে। এবং এখন যদি তোমরা পুরোপুরি আশা করি বুঝে যাওয়ারই কথা, কিন্তু তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, বারবার এটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই ইনবক্সে আমাকে মেসেজ করে জানাবে যে স্যার আমি এই অংশটুকু বুঝতে পারছি না। আমি অবশ্যই তোমাদেরকে আবার পরিষ্কারভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে? তাহলে তোমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন এই উপপাদ্যর সাথে সংক্রান্ত আমি ৩ টি সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলো তোমরা একটু খাতায় তুলে নাও। এই যে বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন। এই যে এটি একটু খাতায় তুলে নাও। একটি বৃত্তে দুটি জ্যা AB এবং CD জ্যাদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। যেন AB সমান CD হয়। তার মানে একটা বৃত্তে আমি AB আর CD দুটো জ্যা আঁকবো, যেন AB আর CD সমান হয় এবং জ্যা দুইটা যেন O বিন্দুতে ছেদ করে। সেভাবেই আমাদের খাতায় আঁকতে হবে। এখন দেখো যে তোমাদের কি করণীয়। এই যে উপরোক্ত তথ্যের আলোকে চিত্রটি এঁকে বৃত্তটির কেন্দ্র চিহ্নিত করো। তাহলে তোমরা এই তথ্যের আলোকে বৃত্তটাকে আঁকবা, এঁকে কেন্দ্রটিকে চিহ্নিত করবে। এবং দেখাও যে জ্যাদ্বয় বৃত্তটির কেন্দ্র থেকে সমদূরবর্তী। সেটি তোমাদেরকে প্রমাণ করতে হবে। আর গতে আছে যে যদি জ্যাদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তবে প্রমাণ করো ও বিন্দুটি ওই বৃত্তের কেন্দ্র হবে। সেটি হচ্ছে তোমাদের ১ নম্বর সৃজনশীল প্রশ্নের শেষ প্রমাণিতব্য বিষয়। আচ্ছা, এটি তোমরা একটু তুলে নাও। আশা করি তোলা হয়েছে। এবার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি একটু দেখো। এই যে এখানে একটি ছবি দেওয়া আছে, যে এই যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং CD এই সমান দৈর্ঘ্যের জ্যাদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? এখন দেখো যে তোমাদের প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে AB আর CD জ্যার উপর দুটো লম্ব আঁকবা, যেন এই যে ওই লম্বটা AB কে P এবং CD কে Q বিন্দুতে ছেদ করে। এখন OP সমান OQ হবে কিনা সেটা তোমরা একটু যাচাই করবে, এবং কেন হবে সেটিও তোমরা খাতায় লিখবে। এবং এই যে OPE এবং এই লম্ব আঁকার পর দেখবা এই দুটো ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা সেটা যাচাই করবে। এবং AE সমান CE এবং BE সমান D সেটি প্রমাণ করবে। আচ্ছা, এখন এই সৃজনশীল প্রশ্ন দুটো একটু খাতায় তুলে নাও। আচ্ছা, এবার আরেকটি সৃজন, হ্যাঁ, আশা করি তোমাদের খাতায় তোলা হয়েছে। এখন এবার তৃতীয় সৃজনশীল প্রশ্নটি। এই যে দেখো, তৃতীয় সৃজনশীল প্রশ্নে আমরা ও কেন্দ্র দিয়ে একটা বৃত্ত এঁকেছি, এটা একটা ব্যাস AB এঁকেছি। এখন দেখো তোমাদেরকে কি করতে হবে। এই যে A আর B প্রান্ত বিন্দু থেকে AB ব্যাসের বিপরীত দিকে সমান দৈর্ঘ্যের দুটি জ্যা AD। তাহলে A বিন্দু, তাহলে তাহলে এমন দুইটা জ্যা আঁকবা যাদের একটা প্রান্ত বিন্দু A আরেকটা প্রান্ত বিন্দু B, এবং এখানে দেখো AB ব্যাসের বিপরীত দিকে। তার মানে A প্রান্ত, তাহলে এ যে ব্যাসটা, যে জ্যাটার প্রান্ত বিন্দু A, সেটি এই যে AB ব্যাসের যে পাশে থাকবে, আর যে ব্যাসের প্রান্ত বিন্দু B সেটি কিন্তু এবি ব্যাসে ওই পাশে থাকবে না, সেটি তার বিপরীত পাশে থাকবে। সেভাবেই দুইটা জ্যা আঁকবা, এবং জ্যা দুইটা অবশ্যই সমান দৈর্ঘ্যের হতে হবে। বুঝেছো? আচ্ছা, এটি হচ্ছে তোমাদের প্রথম কাজ। এবং দ্বিতীয়টি কাজ হচ্ছে, এবং ওই ও কেন্দ্র থেকে এই যে এই এডি জ্যার উপর ওপি আর বিসি জ্যার উপরে তোমরা এই যে এই ও কিউ লম্ব আঁকবা, এবং কেন ওপি আর ও কিউ সমান হবে সেটি ব্যাখ্যা করবে। আর তৃতীয় কাজটি হচ্ছে এডি আর বিসি যে সমান্তরাল, এই জ্যা দুটো যে সমান্তরাল সেটি প্রমাণ করবে। ঠিক আছে? তাহলে তোমরা এটা একটু খাতায় তুলে নাও।
আশা করি তোমাদের তোলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এই বাড়ির কাজটি করবে এবং তারপরে তোমাদের যদি আজকে যে যে আলোচিত উপপাদ্য নিয়ে অথবা এই বাড়ির কাজে কোনো বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে নিঃসন্দেহে জানাবে, এবং বাড়ির কাজগুলো করার পর তোমরা সেগুলো ছবি তুলে তোমরা এটা মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে শেষে এই অনলাইন এই অনলাইন ক্লাসে এই শুভ এই সকালবেলা বেলা এই তোমরা যে অংশগ্রহণ করেছো সেজন্য তোমাদের আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ওকে, শুভ বিদায়।